তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। তো প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশন কত প্রকার এবং প্রিপোজিশন চেনার উপায়সমূহ এবং বাক্যের ব্যবহার পদ্ধতি বা নিয়মাবলী নিয়ে আজকের এই পর্বটি সাজানো হয়েছে। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল ভিডিওটিতে শুরু করি। তো প্রিপোজিশন প্রাধান্যই অভ্যয় এর বাংলার অর্থ। প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন হচ্ছে যে সকল শব্দ সাধারণত নাউন প্রনাউন এর সামনে বসে বা নাউন প্রনাউন এর সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে মূলত প্রিপোজিশন বলা হয়। তো প্রিপোজিশন কোনগুলো সেটি আমরা দেখব। প্রথমত প্রিপোজিশন হচ্ছে যে অন, ইন, আন্ডার, আফটার, বিসাইড, টু, টুয়ার্ডস, উইথ ইটিসি হয়ে থাকে। তো আমরা এখন তিনটি এক্সাম্পল দেখব বেসিক ক্লিয়ার করার জন্য। তো চলুন আমরা তিনটি এখানে এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটি হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপর রাখো। এখানে বইটি কিসের উপর রাখো? টেবিলের উপর রাখো। অর্থাৎ টেবিলকে মডিফাই করছে মূলত অন যে ওয়ার্ডটি আছে সেটি, সুতরাং এখানে অন হচ্ছে একটি প্রিপোজিশন। তারপরের উদাহরণটি আমরা দেখব যে উই সেট আন্ডার দ্য ট্রি। এর বাংলার অর্থ হচ্ছে আমরা গাছের নিচে বসে রইলাম। তো আমরা কিসের নিচে বসে রইলাম? একটি গাছের নিচে, সুতরাং এখানে ট্রিকে মডিফাই করছে আন্ডার। এই আন্ডার শব্দটি হচ্ছে মূলত একটি প্রিপোজিশন। তারপরের এক্সাম্পলটি হচ্ছে দ্য কার ওয়াজ কামিং টুয়ার্ডস। গাড়ি এগিয়ে আসছিল। এখানে কামিং আসা, এটাকে টুয়ার্ডস এই শব্দটি মূলত এখানে অতিরিক্ত বসানো হয়েছে, সুতরাং এই টুয়ার্ডস শব্দটি হচ্ছে একটি প্রিপোজিশন। তো এখন আমরা জানব যে ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের যে প্রকারভেদ সেগুলো আমরা এখান থেকে দেখে নেব। এখানে প্রথমে দেওয়া আছে যে প্রিপোজিশন ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়ে, দেয়ার আর ডিসকাসড বিলো। প্রিপোজিশন বিভিন্ন প্রকার হয়ে থাকে, আর তার মধ্যে অন্যতম কয়েকটি প্রকার আমরা আলোচনা করছি। প্রথমে যে প্রিপোজিশনের প্রকারভেদ আছে সেটি হচ্ছে সিম্পল প্রিপোজিশন। সাধারণত সেন্টেন্সে ব্যবহৃত একক প্রিপোজিশনগুলোকে সিম্পল প্রিপোজিশন বলা হয়। আর সিম্পল প্রিপোজিশনের মধ্যে অন্যতম হচ্ছে অন, ইট, টু, অ্যাট, ফ্রম, উইথ, অফ, তারপর হচ্ছে ওভার, আন্ডার, ইটিসি। এগুলো হচ্ছে মূলত প্রিপোজিশনের কয়েকটি উদাহরণ। তার মধ্যে কিছু এক্সাম্পল সেন্টেন্স আছে যেগুলো আমরা দেখব যে শি ইজ লিভিং ইন দিস রুম। তিনি এই ঘরেই থাকেন। এই সেন্টেন্সে মূলত প্রিপোজিশন কোনটি হবে? এখানে হবে ইন, কারণ ইন দ্বারাই কিন্তু তার রুমকে মডিফাই করছে, সুতরাং এখানে হবে ইন। তারপরে আমরা দেখছি যে আই অ্যাম গোয়িং টু দ্য ভার্সিটি। আমি ভার্সিটি যাচ্ছি। এই বাক্যটিতে টু হচ্ছে একটি প্রিপোজিশন। তারপরে হচ্ছে শি ওয়াজ লুকিং অ্যাট মি। সে আমার দিকে তাকাচ্ছিল। এই বাক্যটিতে মূলত এখানে মি, অর্থাৎ কাকে তাকাচ্ছিল? আমাকে তাকাচ্ছিল। এখানে অ্যাট হচ্ছে মি এর মডিফায়ার, সুতরাং এই অ্যাট শব্দটি হচ্ছে একটি প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনের পর এখন আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড প্রিপোজিশন। যে প্রিপোজিশনগুলো দুইটা নাউন, প্রনাউন অথবা ফ্রেজকে যুক্ত করতে ব্যবহার করা হয় তাদেরকে মূলত কম্পাউন্ড প্রিপোজিশন বলা হয়। যেমন হচ্ছে বিটুইন, বিফোর, অ্যারাউন্ড, অ্যাবাউট, অ্যালং, অ্যাবোভ ইত্যাদি শব্দগুলি হচ্ছে মূলত কম্পাউন্ড প্রিপোজিশন। অর্থাৎ কম্পাউন্ডগুলো হচ্ছে বাক্যের যে কোনো দুইটা নাউন বা ফ্রেজ অথবা অন্য কোনো সেন্টেন্সকে কি করে তারা যুক্ত করে, তার কাজটাই হচ্ছে যুক্ত করা। একটি এক্সাম্পল আমরা দেখতে পারি আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বিফোর হি কামস। তিনি আসার আগে আমি কাজটি শেষ করব। অর্থাৎ এখানে আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক এই শব্দটি এবং হি কামস সে আসা কখন? পূর্বে, মানে বিফোর। এই বিফোর হচ্ছে একটি প্রিপোজিশন, কারণ এই দুইটা বাক্যকে সে কি করেছে? যুক্ত করেছে, সুতরাং এটি হচ্ছে একটি কম্পাউন্ড প্রিপোজিশন।
she was asking about this matter. তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। এই বাক্যটিতে she was asking, সে জিজ্ঞাসা করেছিল, এবং this matter এই বিষয়, এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে about দ্বারা। সুতরাং এই about শব্দটি হচ্ছে একটা কম্পাউন্ড প্রিপোজিশন। The river is running across the town. নদী বয়ে চলেছে শহর জুড়ে। তো এখানে দ্য রিভার ইজ রানিং, বয়ে চলা নদী, আর দ্য টাউন মানে শহরে, অর্থাৎ অ্যাক্রস হচ্ছে মূলত জুড়ে। এই অ্যাক্রস শব্দটি হচ্ছে একটি কম্পাউন্ড প্রিপোজিশন। আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন হচ্ছে যে প্রিপোজিশনগুলো দলবদ্ধ শব্দ ধারা পরিচালিত এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বোঝায়, তাদেরকে মূলত ফ্রেজ প্রিপোজিশন বলা হয়। আর এদের মধ্যে অন্যতম হচ্ছে ইন স্পাইট অফ, ইন ফ্রন্ট অফ, ইন অর্ডার টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ফর দ্য স্ন্যাক অফ। অর্থাৎ ফ্রেজ প্রিপোজিশনগুলো মূলত ইন এবং অফ ধারা যুক্ত থাকে। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি যে she come here in order to meet me. তিনি আমার সাথে দেখা করতে এখানে এসেছিলেন। এই বাক্যটিতে মূলত she come here এবং meet me এই দুটি বাক্যকে in order to দ্বারা যুক্ত করা হয়েছে। সুতরাং এটি হচ্ছে in order to, এটি হচ্ছে একটি ফ্রেজ প্রিপোজিশন। we were standing in front of the college, যার বাংলা অর্থ হচ্ছে যে আমরা কলেজের সামনে দাঁড়িয়েছিলাম। এই বাক্যটিতে মূলত স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা, তা কলেজ কোথায়, কলেজের সামনে দাঁড়িয়েছিলাম। সুতরাং এই শব্দটিকে যুক্ত করেছে ইন ফ্রন্ট অফ দ্বারা করা হয়েছে, সেহেতু ইন ফ্রন্ট অফ হচ্ছে মূলত একটি ফ্রেজ প্রিপোজিশন। she could not come here due to her illness, যার বাংলা অর্থ হচ্ছে অসুস্থতার কারণে তিনি এখানে আসতে পারেননি। যার এখানে she could not come here এবং her illness এই দুটি বাক্যকে মূলত ডিউ টু দ্বারা যুক্ত করা হয়েছে। সুতরাং এখানে ডিউ টু হচ্ছে একটি ফ্রেজ প্রিপোজিশন। I did not go to watch the movie. I did not go to watch the movie, assuming that it would be boring. যার বাংলা শব্দ হচ্ছে এটি বিরক্তকর হবে বলে সিনেমাটি দেখতে যায়নি। তো এখানে যে দ্যাট ইট উড বি বোরিং এবং আই ডিড নট গো টু ওয়াচ দ্য মুভি এই দুটি বাক্যকে যুক্ত করা হয়েছে অ্যাসামিং দ্বারা। সুতরাং এই অ্যাসামিং হচ্ছে একটি ফ্রেজ প্রিপোজিশন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাবল প্রিপোজিশন। তো ডাবল প্রিপোজিশন হচ্ছে দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপোজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপোজিশন বলা হয়। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিকজ অফ, ফ্রম, বিহাইন্ড, উইথিন, আউট অফ, আউটসাইড অফ ইত্যাদি হয়ে থাকে। তার মধ্যে একটি এক্সাম্পল দেখতে পারি, হি কুড নট কাম টু দ্য মিটিং বিকজ অফ হিজ ইলনেস। অসুস্থতার কারণে তিনি বৈঠকে আসতে পারেননি। এই সেন্টেন্সটিতে তিনি অসুস্থ ছিলেন এবং হি কুড নট কাম টু দ্য মিটিং মানে মিটিংয়ে। তো এখানে কিসের জন্য আসতে পারেনি, এখানে কিন্তু যে বিকজ যে শব্দটি আছে যেটি দুটি বাক্যকে যুক্ত করেছে অর্থাৎ কারণ, এই কারণটাই হচ্ছে মূলত এখানে ডাবল প্রিপোজিশন। আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক উইথিন টুডে। আজকের মধ্যে আমাকে এই কাজটি করতে হবে। এই বাক্যে মূলত আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক উইথিন, এই উইথিনটাই হচ্ছে মূলত একটি প্রিপোজিশন। I have to answer there. I have to answer 3 questions out of 4. আমাকে সব প্রশ্ন থেকে 3টির উত্তর দিতে হবে। এই বাক্যে মূলত আউট, এই আউট শব্দটি হচ্ছে মূলত একটি প্রিপোজিশন। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন অফ টাইম, যে প্রিপোজিশন কোনো কাজের সময় বা একটি সেন্টেন্সের নাউনগুলোর মধ্যে সময়ের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ টাইম বলা হয়। উদাহরণ দেখতে পারি, আই উইল ট্রাই টু কাম অ্যাট 6:30 PM, অর্থাৎ আমি চেষ্টা করব সন্ধ্যা 6:30 আসার জন্য। এই বাক্যটিতে মূলত এখানে প্রিপোজিশন হচ্ছে অ্যাট, কারণ এই 6:30 PM এবং আই উইল ট্রাই টু কাম এই দুটিকে সংযুক্ত করেছে মূলত অ্যাট দ্বারা। সুতরাং এটি একটি প্রিপোজিশন।
দিস প্রোগ্রাম উইল বি হেল্ড ইন জানুয়ারি, মানে প্রোগ্রামটি জানুয়ারি মাসে চালু হবে। এখানে ইন শব্দটি হচ্ছে মূলত একটি প্রিপোজিশন। ট্রাই টু কাম অন মানডে, সোমবার আসার চেষ্টা করব। এখানে মানডে এবং টু কাম, এই ট্রাই টু কাম এই শব্দ দুটিকে যুক্ত করে অন দ্বারা, সেহেতু এই অন শব্দটি হচ্ছে মূলত একটি প্রিপোজিশন। প্রিপোজিশন অফ প্লেস, যে প্রিপোজিশনগুলো কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ প্লেস বলা হয়। প্রিপোজিশন প্লেসের মধ্যে সাচ এজ বিহাইন্ড, আন্ডার, অন, ইন, অ্যাট, বিটুইন, ওভার ইত্যাদি হয়ে থাকে। দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ট্রি, ছেলেটি গাছটির পিছনে দাঁড়িয়েছিল। অর্থাৎ ছেলেটি কোথায় দাঁড়িয়েছিল? গাছটির পিছনে, অর্থাৎ বিহাইন্ড এটি একটি স্থান বোঝাচ্ছে, সুতরাং এটি একটি প্রিপোজিশন অফ প্লেস জাতীয় একটি শব্দ। তারপর হচ্ছে শি লিভস ইন ধানমন্ডি ইন ঢাকা, তিনি ঢাকার ধানমন্ডিতে থাকেন বা অবস্থান করেন। তো এখানে ইন শব্দটি হচ্ছে একটি প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ ডিরেকশন, যে প্রিপোজিশন কোনো কিছুর বা কারো দিকে নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ ডাইরেকশন বলা হয়, কারণ সে ডাইরেক্টলি নির্দেশ করে। সাচ অ্যাজ, ইন, অন, আন্ডার, ওভার, লেফট, রাইট ইত্যাদি প্রিপোজিশন অফ ডাইরেকশনের উদাহরণ। দ্য স্কুল ইজ সিচুয়েটেড অন দ্য রাইট সাইড অফ দ্য টাউন, স্কুলটি শহরের ডান দিকে অবস্থিত। এই বাক্যে এখানে কোন দিকে? রাইট, অর্থাৎ ডান দিকে। এখানে রাইট শব্দটি হচ্ছে একটা প্রিপোজিশন অফ ডিরেকশন। দ্য জিপ ইজ নাও গোয়িং ওভার দ্য ব্রিজ, জিপটি এখন ব্রিজের উপর যাচ্ছে। এখানে জিপটি কোথায় যাচ্ছে? একটি ব্রিজের উপর, অর্থাৎ ওভার, উপর। এই ওভার শব্দটি হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। দ্য বার্ড ইজ সিটিং অন দ্য রুফ, পাখি ছাদে বসে আছে। পাখিটি কোথায়? ছাদে বসে আছে, অর্থাৎ সেটিং অন দ্য রুফ। এই রুফ শব্দটিকে মডিফাই করছে অন, সুতরাং এই অন শব্দটি হচ্ছে একটি ডাইরেকশন অফ প্রিপোজিশন। সর্বশেষ যে প্রকারটি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে প্রিপোজিশন ফর অ্যান এজেন্ট, যেটি খুব কমই ব্যবহার হয়ে থাকে বা আমরা অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানি না। যেমন এখানে বলা আছে যে প্রিপোজিশন কোনো কাজ ও কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন ফর এজেন্ট বলা হয়। প্রিপোজিশন ফর এজেন্ট বলা হয়। আমরা একটি উদাহরণের মাধ্যমে জানতে পারি যে আই লাইক টু গো দেয়ার উইথ ইউ, আমি তোমার সাথে সেখানে যেতে চাই। এই বাক্যটিতে আই লাইক টু গো দেয়ার এবং ইউ এটার সাথে, অর্থাৎ উইথ মানে সাথে, এটা একটি যুক্ত করেছে, অর্থাৎ সম্পর্ক সৃষ্টি করেছে। সুতরাং এই উইথ শব্দটি হচ্ছে একটি প্রিপোজিশন ফর অ্যান এজেন্ট। শি লাইকস টু রিড দ্য বুকস রিটেন বাই ঠাকুর, তিনি ঠাকুরের লেখা বই পড়তে পছন্দ করেন। অর্থাৎ ঠাকুর বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হচ্ছে। তো এখানে বাই শব্দ দ্বারা কিন্তু দুটির মধ্যে একটি সম্পর্ক বোঝানো হচ্ছে, সুতরাং এই বাই শব্দটি হচ্ছে একটি প্রিপোজিশন অফ এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্বটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার ফোনে যাতে আপনি নোটিফিকেশন আকারে পেতে পারেন। অবশ্যই চ্যানেলটি লাইক এবং কমেন্ট করতে